আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম সবাইকে বায়োচান কন্টেস্টে। ফিউচার বেস্ট টিচার ক্যাটাগরি থেকে আমি রায়হান আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আমাদের বোটানির প্রথম অধ্যায় কোষ ও কোষের গঠন থেকে ইম্পর্টেন্ট একটা টপিক ট্রান্সক্রিপশন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। প্রথমেই জানা যাক যে ট্রান্সক্রিপশন আসলে কি। আমরা লক্ষ্য করলেই দেখব বাবা মার অনেক বৈশিষ্ট্য তাদের সন্তানের ভিতরে প্রকাশ পায়। প্রশ্ন হইতে পারে কেন এমনটা হয়? কি এমন জিনিস যা বাবার বৈশিষ্ট্য সন্তানের ভিতরে নিয়ে যায়? এর অ্যান্সারটা খুবই সহজ। এর অ্যান্সারটা হলো ডিএনএ। ডিএনএ, হ্যাঁ, ডিএনএ বংশানুক্রমে তথ্যাদি বাবা থেকে সন্তানের সন্তান থেকে তারও পরবর্তী প্রজন্মে বহন করে নিয়ে যায়। প্রশ্ন হইতে পারে এত ছোট একটা ডিএনএ যাকে দেখাই যায় না, সেই এত ছোট ডিএনএ কি তথ্য বহন করতে পারে? উত্তর হলো হ্যাঁ, ডিএনএ তথ্য বহন করতে পারে। ডিএনএ 1 গ্রাম প্রায় 215 পেটাবাইট তথ্য বহন করে, যেখানে আমাদের হিউম্যান বডিতে প্রায় 50 গ্রাম ডিএনএ থাকে। কিন্তু আমাদের হিউম্যান বডিতে তো শুধু ডিএনএ থাকে না, আমাদের হিউম্যান বডির ম্যাক্সিমাম অংশ হলো প্রোটিন। পানিকে বাদ দিলে প্রায় ধরা যায় যে 14 থেকে 16% আমাদের দেহে প্রোটিন থাকে। তো এত কম ডিএনএ কিভাবে এত বেশি প্রোটিনের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে? এটাও কি ডিএনএ পারে? উত্তরটা হলো হ্যাঁ, ডিএনএ পারে। আমাদের প্রোটিনগুলো মূলত তৈরি হয় রাইবোজোম থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায়, এবং এই কাজে তাকে সাহায্য করে টিএমআরএনএ, টিআরএনএ। এই টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসে, এবং এই টিআরএনএ এর বহনকৃত অ্যামাইনো অ্যাসিড কোনটার পরে কোনটা নিয়ে একটা পলিপেপটাইড চেন তৈরি হবে সেটা ডিসাইড করে দেয় এমআরএনএ। এবং এমআরএনএ এই তথ্যটা কই থেকে পায় যে কার পরে কোনটাকে বসায় পলিপেপটাইড চেন তৈরি করতে হবে? আলটিমেটলি সেটা এমআরএনএ ডিএনএ থেকে পেয়ে থাকে। অর্থাৎ আমরা লক্ষ্য করলে দেখব সামগ্রিকভাবে ডিএনএ থেকেই বৈশিষ্ট্যটা প্রোটিনের ভিতরে চলে আসতেছে। এই কারণেই ডিএনএ কে বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয়। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে ডিএনএ থেকে যে এমআরএনএটা তৈরি হইলো, এই প্রসেসটাকে বলা হয় আমাদের ট্রান্সক্রিপশন। তো প্রশ্ন এখন জাগতেই পারে যে ফাইনালি ট্রান্সক্রিপশনটা তাহলে কি? ট্রান্সক্রিপশন হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, তাকে আমরা বলা হয় ট্রান্সক্রিপশন। তো এখন জানা যায় দ্বিসূত্রক ডিএনএ থেকে কিভাবে একসূত্রক এমআরএনএটা তৈরি হয়। এর জন্য আমাদেরকে ফার্স্টেই জানতে হবে আমাদের কোষের ভিতরে অবস্থানকারী মুক্ত নিউক্লিওটাইডগুলো সম্পর্কে। কোষের সাইটোপ্লাজমে অসংখ্য মুক্ত নিউক্লিওটাইড থাকে, যেগুলো পরস্পর যুক্ত হয়ে তৈরি করে পলিনিউক্লিওটাইড। এবং আমাদের অতি পরিচিত ডিএনএ, আরএনএ মূলত এইগুলো পলিনিউক্লিওটাইড। সো আরএনএ কিভাবে তৈরি হয় এইটা জানার আগে আমাদেরকে জানা উচিত কিভাবে মুক্ত নিউক্লিওটাইড থেকে পলিনিউক্লিওটাইড গঠিত হয়। সাধারণত মুক্ত নিউক্লিওটাইডগুলো গঠিত হয় পেন্টোজ সুগার দিয়ে। পেন্টোজ সুগারে 5টি কার্বন থাকে, যার 5 নং কার্বনে যুক্ত থাকে 3টি অজৈব ফসফেট, এবং 1 নং কার্বনে যুক্ত থাকে নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেস যুক্ত পেন্টোজ সুগার যখন আরেকটা পেন্টোজ সুগারের সাথে যুক্ত হইতে যায়, অর্থাৎ নিউক্লিওটাইডের সাথে যুক্ত হইতে যায়, তখন তার প্রান্তের 2টা ফসফেট ত্যাগ করে, এবং যে ত্যাগকৃত শক্তিটা হয় ওই শক্তি দিয়েই 5 নং কার্বনের ফসফেটটা 3 নং কার্বনের ফসফেটের সাথে যুক্ত হয়, এবং এভাবেই তৈরি করে পলিনিউক্লিওটাইড। পরপর পরপর এভাবে যুক্ত হইতে হইতে বৃহৎ আকৃতির পলিনিউক্লিওটাইড গঠিত হয়। এবং এই বন্ধনটা হলো ফসফোডাইএস্টার বন্ধন, যে বন্ধনের সাহায্যে 5 কার্বনের ফসফেটটা 3 নং কার্বনের সাথে যুক্ত থাকে পেন্টোজ সুগারের, সেই বন্ধন হলো ফসফোডাইএস্টার বন্ধন। তো আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি, এখানে 5 নং কার্বনটা অলওয়েজ উপরে থাকতেছে, 3 নং কার্বনটা নিচে থাকতেছে, এবং পলিনিউক্লিওটাইডের সর্বদা এটাই হবে, 5 নং কার্বনটা উপর দিকে থাকবে, 3 নং কার্বনটা নিচে দিকে থাকবে। অর্থাৎ পলিনিউক্লিওটাইড যত বড়ই হোক না কেন, আমরা দেখব 5 থেকে 3 নং কার্বনের দিকে সেটা গতিশীল থাকে। আমরা ফাইনালি এখান থেকেই একটা পয়েন্টে আসতে পারি যে পলিনিউক্লিওটাইড চেন সর্বদা সর্বদা 5 থেকে 3 কার্বন মুখী হবে, এবং এই জিনিসটাই আমাদেরকে পরবর্তী ট্রান্সক্রিপশন বোঝার জন্য বৃহৎ পরিমাণে সাহায্য করবে। এইবার আসা যাক আমাদের ডিএনএর কাছে। ডিএনএর যে অংশটুকুতে বংশগতির তথ্য থাকে সে অংশটুকুকে বলা হয় জিন, এবং জিনের যে অংশে প্রোটিন তৈরির তথ্য থাকে সে অংশকে বলা হয় সিস্ট্রন। সিস্ট্রনই মূলত জিনের গঠন ও কাজের একক। তো জিনে বিভিন্ন ধরনের অংশ থাকে, যেমন প্রোমোটার জিন বা প্রোমোটার অঞ্চল। এই অঞ্চলে বিভিন্ন ধরনের নির্দিষ্ট কিছু বেস সিকোয়েন্স থাকে, এবং এই বেস সিকোয়েন্সটাই মূলত প্রমোট করে ট্রান্সক্রিপশনের জন্য। তো আদিকোষে প্রোমোটার জিন ছাড়াও আরো 3 রকমের জিন থাকতে পারে, তবে প্রোমোটার জিন আদিকোষ প্রত্যেকোষ সকল কোষে থাকে। এই কারণে প্রোমোটার জিনে আমরা লক্ষ্য করলে দেখব সেখানে আদিকোষের বেলায় থায়ামিন এবং অ্যাডেনিনের একটা বেস সিকোয়েন্স থাকে, প্রকৃত কোষের বেলায়ও সেখানে থায়ামিন এবং অ্যাডেনিনের একটা বেস সিকোয়েন্স থাকে। ডাব্লিউ দ্বারা এখানে বোঝানো হচ্ছে সেখানে থায়ামিনও থাকতে পারে, অ্যাডেনিনও থাকতে পারে। থায়ামিন এবং অ্যাডেনিনের এই বেস সিকোয়েন্সের কারণে এই অংশকে বলা হয় টাটা বক্স, এবং এটাকে আবিষ্কার করেন দুজন বিজ্ঞানী। এই কারণে এটাকে বলা হয় গোল্ডবার্গ হগনেস বক্স। এই দুজন বিজ্ঞানী মূলত আবিষ্কার করেন। তো প্রোমোটার অঞ্চল কিভাবে ট্রান্সক্রিপশনের সূচনা ঘটায়, অর্থাৎ ট্রান্সক্রিপশনের যখন সূচনা ঘটে ইনিশিয়েশন পর্যায়ে
প্রমোটার জিন অঞ্চলে প্রমোট করার কারণে আরএনএ পলিমারেজ এনজাইম সেখানে যুক্ত হয় এবং এখানে পরপর 20 থেকে 25টা নিউক্লিওটাইডকে খুলে দেয়। এই নিউক্লিওটাইডের ভিতরে 3 থেকে 5 কার্বনমুখী যখন সে গতিশীল হয়, যে সূত্রকে 3 থেকে 5 কার্বনমুখী সে গতিশীল হবে, সেই সূত্রটাকে আমরা বলবো টেমপ্লেট স্ট্যান্ড, অপর সূত্রটাকে বলবো আমরা কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। টেমপ্লেট স্ট্যান্ড বলার কারণটা আমরা একটু পরে বুঝতে পারবো। এখন যখন কোষের ভিতরে যে মুক্ত নিউক্লিওটাইডগুলো আছে, এই মুক্ত নিউক্লিওটাইডগুলো মূলত সেই টেমপ্লেট স্ট্যান্ডেই যুক্ত হয় এবং এই মুক্ত নিউক্লিওটাইডগুলো যখন ফার্স্টলি যুক্ত হয় তখন সেখানে তৈরি করে ডিএনএ আরএনএ ডাবল হেলিক্স। একদম ডিএনএ এর মতোই দেখা যায়, তবে পরক্ষণেই যখন আরএনএ পলিমারেজ এনজাইমটার সামনে যাবে তখন এটা ভেঙে পরে মুক্ত হয়ে প্রি এমআরএনএ তৈরি করবে। প্রি এমআরএনএতে আমরা লক্ষ্য করলে দেখব প্রি এমআরএনএ হতে হবে অলওয়েজ 5 থেকে 3 কার্বনমুখী। 5 থেকে 3 কার্বনমুখী কেন হইতে হবে? কারণ আমরা একটু আগেই দেখে আসছিলাম যে পলিনিউক্লিওটাইড অলওয়েজ 5 থেকে 3 কার্বনমুখী হতে হয় এবং 5 থেকে 3 কার্বনমুখী হইতে হলে তাকে যে সূত্রটা ইউজ করতে হবে সেই সূত্রটা অবশ্যই 3 থেকে 5 কার্বনমুখী হইতে হবে। এই কারণেই মূলত আমরা দেখছিলাম ওই সূত্রটাকে বলা হয় টেমপ্লেট স্ট্যান্ড এবং অপর সূত্রটাকে বলা হয় কমপ্লিমেন্টারি স্ট্যান্ড। তো ডিএনএ আরএনএ ডাবল হেলিক্স গঠনের সময় সেখানে বেস পেয়ারিং রুলস মোতাবেক হবে অবশ্যই, অর্থাৎ থায়ামিন যদি আমাদের ডিএনএ তে থাকে তার পরিবর্তে প্রি এমআরএনএ তে অ্যাডেনিন যুক্ত হবে, সাইটোসিন যদি থাকে সেখানে গুয়ানোসিন যুক্ত হবে, অ্যাডেনিনের পরিবর্তে ইউরাসিল যুক্ত হবে, থায়ামিনের সাথে অ্যাডেনিন যুক্ত হবে। অ্যাডেনিনের সাথে ইউরাসিল যুক্ত হবে কেন? কারণ অ্যাডেনিনের সাথে ইউরাসিল যুক্ত হইতে হবে। এমআরএনএ তে কখনোই, এমআরএনএও তো এক প্রকার আরএনএ, আরএনএ তে তো কখনো থায়ামিন থাকে না, অর্থাৎ যেখানে এ থাকবে অ্যাডেনিন থাকবে তার সাথে ইউরাসিলকেই যুক্ত হইতে হবে। এই কারণেই মূলত অ্যাডেনিনের সাথে ইউরাসিল যুক্ত হবে। এভাবেই মূলত তৈরি হবে ডাবল হেলিক্স ডিএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড পিএমআরএনএ এবং ডাবল হেলিক্স থেকে এই বৃহৎ পিএমআরএনএটা তৈরি হওয়ার এই প্রক্রিয়াটাকে বলা হয় ইলংগেশন। এটাই ট্রান্সক্রিপশনের দ্বিতীয় প্রক্রিয়া। এবার ট্রান্সক্রিপশনকে শেষ করার জন্য একদম শেষ প্রান্তে আরএনএ পলিমারেজ এনজাইম যখন আসবে তখন সেটা ডিএনএ তে এক সারি কিছু অ্যাডেনিন নিউক্লিওটাইড পাবে অর্থাৎ টেমপ্লেট স্ট্যান্ডে, যা এমআরএনএ তে গঠন করবে এক সারি ইউরাসিল এবং এই এক সারি অ্যাডেনিন নিউক্লিওটাইডের এই গঠনটাকে বলা হয় টার্মিনেশন বেস সিকোয়েন্স। এখানেই মূলত আরএনএ পলিমারেজ এনজাইম এসে ট্রান্সক্রিপশনটাকে স্টপ করে দেয় এবং প্রকৃত কোষের ক্ষেত্রে মূলত এইরকম হইলেও আদি কোষের ক্ষেত্রে টার্মিনেশন কোনো বেস সিকোয়েন্স থাকে না, সেখানে এক প্রকার প্রোটিন কাজ করে যেটা আরএসও প্রোটিন নামে পরিচিত। এভাবেই মূলত তৈরি হলো ডাবল স্ট্যান্ড ডিএনএ থেকে পিএমআরএনএ। এখন পিএমআরএনএ তৈরি হওয়ার পরেই কাজ শেষ হয়ে যায় না, এটাকে বিভিন্নভাবে পরিমার্জন করতে হয় এবং পরিমার্জনের প্রসেসটা হলো 5 প্রান্ত যেটা অর্থাৎ শুরুর প্রান্ত, এখানে মূলত 7টা গুয়ানিন নিউক্লিওটাইড যুক্ত হয়ে একটা ক্যাপ তৈরি করে এবং এই ক্যাপ তৈরি যেহেতু 5 প্রান্তে হয়েছে সেহেতু এটাকে 5 ক্যাপ বলা হয় এবং ক্যাপ তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ক্যাপিং এবং ক্যাপিং এ সাহায্য করে 3টা এনজাইম, ট্রাইফসফেটেজ, গুয়ানাইল ট্রান্সফারেজ, মিথাইল ট্রান্সফারেজ। এই 3টা এনজাইমকে একত্রে এনজাইম কমপ্লেক্স বলা হয় এবং 3 প্রান্তে মূলত 50 থেকে 250টি অ্যাডেনিন নিউক্লিওটাইড যুক্ত হয়ে গঠন করে টেইল এবং এই টেইল তৈরির প্রক্রিয়াকে বলা হয় টেইলিং বা পলিঅ্যাডেনিলেশন এবং এই কাজে সাহায্য করে মূলত আরএনএ পলিমারেজ 2 এনজাইম। তো এভাবেই মূলত ক্যাপিং এবং টেইলিং হওয়ার পরে মূলত নেক্সট স্টেপে যায় এবং এক্ষেত্রে পরপর 3টা নিউক্লিওটাইড মিলে গঠিত হয় একটা করে কোডন। তবে সব সময় 3টা নিউক্লিওটাইড থাকলেই সেটা কোডন হবে না। এই কোডন হওয়ার জন্য তাকে অবশ্যই সেখানে কোডেড থাকতে হবে, অর্থাৎ প্রোটিন তৈরির তথ্য কোডেড থাকতে হবে। নন কোডিং অঞ্চল কিছু থাকে যেগুলোকে বলা হয় ইন্ট্রন্স, আমরা পরে দেখব। এখন নেক্সট স্টেপে যখন আমরা আসবো তখন দেখব এই কোডনগুলোর মাঝখানেও কিছু কিছু কোডন থাকে যেগুলোতে কোনো প্রোটিন তৈরির তথ্য থাকে না, এদেরকে নন কোডেড অঞ্চল বলা হয়, নন কোডিং অঞ্চল, এবং এই নন কোডিং অঞ্চলগুলোকে বলা হয় ইন্ট্রন্স এবং যেগুলোতে প্রোটিন তৈরির তথ্য থাকে সেগুলো হলো কোডিং অঞ্চল এবং সেগুলোকে বলা হয় এক্সনস এবং এক্সনসের ক্ষেত্রেই কেবলমাত্র 3টা করে নিউক্লিওটাইড মিলে গঠন করে একটা করে কোডন। আমরা বলতে পারি যে এক্সনসের ভিতরেই কোডন থাকে। তো এই প্রি এমআরএনএ থেকে যখন চূড়ান্ত এমআরএনএ তৈরি করা হয় তখন এই ইন্ট্রন্স গুলোকে কেটে বাদ দিতে হয় এবং এই বাদ দিতে সাহায্য করে যে এনজাইমটা, আসলে এনজাইম না, এগুলো এক প্রকারের পার্টিকেল, স্প্লাইসিওসোম। মূলত এগুলো হলো রাইবোনিউক্লিওপ্রোটিন পার্টিকেল, খুবই ছোট পার্টিকেল, এগুলো আমরা রাইবোসোম পড়ার সময় জেনে এসেছি। এই পার্টিকেলগুলো মূলত নিউক্লিওপ্লাজমে থাকে, কোষ মাইটোকন্ড্রিয়াতে থাকে, এছাড়া মুক্ত অবস্থাতেও সাইটোপ্লাজমে কিছু থাকে। এই স্প্লাইসিওসোম গুলোই মূলত এই ইন্ট্রন্স গুলোকে কেটে বাদ দেয় এবং এক্সনস গুলো যে আছে এই এক্সনস গুলোকে পরস্পর যুক্ত করতে সাহায্য করে এই স্প্লাইসিওসোম। এখন এক্সনস গুলো সবসময় যে এরকম পরপর যুক্ত হবে ব্যাপারটা এমনও না,
পরপর যদি যুক্ত হয় সেটা তো খুবই ভালো, সেটাকে আমরা স্প্লাইসিংই শুধু বলতে পারবো। তবে মাঝে মাঝে আমরা দেখব বিভিন্ন প্যাটার্নে পরস্পর এরা যুক্ত হতে পারে, এবং এই প্যাটার্নে যুক্ত হওয়ার কারণে এই প্রক্রিয়াটাকে আমরা তখন বলবো অল্টারনেটিভ স্প্লাইসিং। এই যেমন এক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতেছি এখানে 1 এর পরে 5, তারপরে 2, 6, 7 এইভাবে যুক্ত হয়েছে। আগের ক্ষেত্রে যেমন পরপর যুক্ত হয়েছিল, এবার আমরা পরপর যুক্ত পাইনি, আমরা বিভিন্ন ডিফারেন্ট প্যাটার্নে যুক্ত পাইছি, এবং এভাবেও যুক্ত হইলে এটাকে বলা হয় অল্টারনেটিভ স্প্লাইসিং। মূলত বেশিরভাগ সময় অল্টারনেটিভ স্প্লাইসিংই ঘটে, এবং এইভাবেই মূলত আমাদের চূড়ান্তভাবে এমআরএনএটা তৈরি হলো। তো ফার্স্টলি আমরা শুরু করছিলাম ডিএনএ থেকে, এবং ফাইনালি আমাদের শেষ হইলো আজকে এমআরএনএ তে।